সো বড় ম্যাচে বড় জয় ইস্টবেঙ্গলের কালকে সেই নিয়ে ভিডিও ছিল। বাট হয় কি যে 90 মিনিট একটা খেলা দেখা, তাকে পাই টু পাই সব কিছু মনে রাখা এবং 10 মিনিটের মধ্যে সেটা বলা এবং তার সাথে একটা এক্সাইটমেন্ট কাজ করছে, একটা 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 জয়ফুল ব্যাপার রয়েছে সেই ম্যাচটা দেখার পর। কোথাও একটা আলাদা রকম এনার্জি, একটা ভাইবস কাজ করছিল। আমি হ্যাঁ, হিউম্যান এরারের মতোই কিন্তু বেশ কিছু বিষয় মিস করে গেছিলাম। এবং অবশ্যই সেটা অনেক সময় কি হয় যে এক পক্ষ বা দুপক্ষ কারোরই সেটা ভালো লাগে না, যে সবসময় তুমি সবটা বললে না কেন, সবটা সবসময় বলাটা হয়ে ওঠে না। আবার অনেক সময় কি হয় যে পজিটিভ দিকটাকে বেশি করে দেখাতে গিয়ে যে কটা ছোট হলেও নেগেটিভ ব্যাপার রয়েছে সেটা অনেকটা ঢাকা পড়ে যায়। কারণ এই নেগেটিভ ব্যাপারগুলো বা যে কন্ট্রোভার্সিগুলোকে নিয়ে আসা হয়েছে সামনে কমেন্টের মাধ্যমে বা বিভিন্ন জায়গাতে, সেটা কোথাও কিন্তু ম্যাচের যে রেজাল্ট রয়েছে দুটো টিমের ক্ষেত্রে সেটাতে খুব একটা এফেক্ট ফেলতে পারেনি। এবং সেই কারণে আমার মনে হয়েছিল চলো এইগুলোকে সাইড করা যেতে পারে। যেটা পজিটিভ দিক হয়েছে, যেখানে কোথাও আমার মনে হয়েছে যে এটা এনজয় করার মতো জায়গা, এই রেজাল্টটাকে সেলিব্রেট করার মতো জায়গা, আমি শুধু সেই জায়গাগুলোকে বেশি করে কভার করার চেষ্টা করেছি। বাট তারপরে দেখলাম যে যাদের পছন্দ হয়নি তারা খুব শ্রুতি মধুরভাবে, খুব সুন্দর সুন্দর ভাষাতে আক্রমণটা চালিয়ে গেছেন। থ্যাংক ইউ টু দেম। যে আমি কোথাও রিয়েলাইজ করেছিলাম যে চলো আমার কোথায় ভুলটা হয়েছে, কোথায় ম্যাচ রিপোর্টিং আর ম্যাচ রিভিউর মধ্যে পার্থক্য রয়েছে সেটা হয়তো আমি ভুলে গেছিলাম, বা হয়তো অনেকে সেটাকে মনে করিয়ে দিয়েছে। কারণ আমাদের এখানে যে কালচারটা চলে সেটা হচ্ছে ম্যাচ রিপোর্টিং, নট ম্যাচ রিভিউ। তো কোথাও আমি আবারও মনে হলো যে এক্সটেন্ডেড একটা রিভিউ বানানো যাক, যেখানে কালকের বলা বেশ কিছু পয়েন্ট হয়তো অনেকের মনে হয়েছে এটা ঠিক না, আরও কিছু অ্যাড করা দরকার, বা আমারও মনে হয়েছে যে কিছু বিষয়কে খুঁজে এনে অ্যাড করা দরকার, যেগুলো সত্যি জেনুইন ব্যাপার ছিল, ম্যাচের মধ্যে কভার করাটা দরকার ছিল। সেই কারণে একটা এক্সটেন্ডেড রিভিউর ভিডিও, যেখানে অনেক কিছু বিষয় কালকে আমি বলতে ভুলেই গেছিলাম বা হয়তো বলার প্রয়োজন মনে করিনি, সেটাকে আমি আজকে বলার চেষ্টা করব। যার মধ্যে অবশ্যই যে কটা কন্ট্রোভার্সি কালকে কমেন্টের মধ্যে উঠে এসেছে সেগুলোকে নিশ্চিতভাবে কভার করার চেষ্টা করব। দেখো, এক্সটেন্ডেড রিভিউ এটাই যে এই ধরনের বড় ম্যাচ সেখানে 90 মিনিটে এত ঘটনা, এত কিছু ব্যাপার, সবসময় সেটা মনে রেখে বলাটা সম্ভব না। তো সেই কারণে মনে হলো চলো আরও একটা বানানো যাক। যার মধ্যে প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা প্লেয়ার যাকে নিয়ে আমি প্রিভিউতে কথা বলেছিলাম এবং কালকে রিভিউতেও কথা বলেছিলাম, সেটা হচ্ছে বিষ্ণু। এই প্লেয়ারটা কেন শুরু থেকে নেই এখানে আমাদেরকে কিন্তু জানতে হবে। যে সিরিয়াসলি বলছি, কার্লোস কোদ্রা তাকে এনাফ গেম টাইম দিয়েছেন, এনাফ তাকে সুযোগ দিয়ে তৈরি করেছেন, এবং এই প্লেয়ারটার মধ্যে সেই কনফিডেন্স রয়েছে, সেই জিলটা রয়েছে, সেই কোথাও কোয়ালিটি রয়েছে, ওর ফাস্ট টাচ, ওর ড্রিবল, ওর রান, ওর প্রেশার কোথাও আলাদা একটা এনার্জি ক্রিয়েট করে। যখন অনেকে বলছে যে এরকম বিষ্ণুর মতো প্লেয়ার নাকি ঘরে ঘরে কলকাতা ফুটবল লিগে পাওয়া যায়, তখন আমি কোথাও ডিফার করে বলতে পারি যে না, এই ধরনের প্লেয়ারদেরকে তৈরি করতে গেলে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয়, সেটা কোথাও বিষ্ণুর মধ্যে রয়েছে। এবং শুরু থেকে যদি সিভেরিওর বদলে, যে সিভেরিও কমপ্লিটলি অফ ছিল, দুটো একটা বল থ্রু বাড়ানো ছাড়া সেইভাবে খুব একটা কাজ ছিল না, এবং আর্গুমেন্ট একটা ইয়েলো কার্ড দেখা ছাড়া সেইভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি। শুরু থেকে যদি বিষ্ণু ছেলেটা খেলতো তাহলে কিন্তু অ্যাটাকে ইস্টবেঙ্গল অনেক বেশি ভেরিয়েশন আনতে পারতো, অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে পারতো। বাট বিষ্ণু যে মুহূর্ত থেকে নেমেছে সেখান থেকে কিন্তু কোথাও ওর যে খেলাটা, ওর যে দায়িত্বটা, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি করে গেছে, এবং শেষ মুহূর্তে একটা শট অলমোস্ট গলে যাচ্ছিল, আনলাকিলি সেটা হয়নি। দ্বিতীয় যে ব্যাপারটা যেটা নিয়েও হয়তো অনেকে কথা বলছে না, সেটা হচ্ছে কার্লোস কোয়াদ্রাত এবং ক্লিফোর্ড মিরান্ডার যে প্ল্যানিংয়ের একটা বিরাট বড় গ্যাপ, কোথাও স্ট্র্যাটেজির একটা বিরাট বড় গ্যাপ, সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা অলওয়েজ কথা বলি যে চলো টিম কেমন খেললো, প্লেয়াররা কী করলো, কে গোল করলো, কে গোল করলো না, কে কোন পজিশনে খেললো কি খেললো না, কিন্তু আমরা ভুলে যাই যে একটা কোচের কিন্তু একটা বিরাট বড় কন্ট্রিবিউশন থাকে, যে সে তার টিমকে কীভাবে খেলাচ্ছে। যেখানে ক্লিফোর্ড মিরান্ডা প্ল্যানিং করতে বা স্ট্র্যাটেজি সাজাতে বা প্ল্যান এ থেকে প্ল্যান বিতে সুইচ করতে কোথাও গিয়ে ফেল করেছে, সেখানে কার্লোস কোয়াদ্রাত গোটা ম্যাচের মধ্যে 3টে প্ল্যান নিয়ে তিনি কিন্তু নেমেছিলেন। শুরু থেকে কিন্তু তার প্ল্যান ছিল ডিফেন্সিভ অ্যাপ্রোচ থাকবে, যে আমি সবার আগে গোলটা খাবো না, এবং সেখানে কোথাও ইস্টবেঙ্গলকে শুরু থেকে ডিফেন্সিভ লেগেছে। কিছুটা হলেও ডিফেন্সের ওপর প্রেসার ক্রিয়েট করার ফলে কন্টিনিউয়াসলি কর্নার হয়েছে, যে ক্লিয়ারেন্সগুলো হয়তো ভেতরের দিকে হতে পারতো সেই ক্লিয়ারেন্সগুলো বাইরের দিকে হয়েছে, এবং সেই কর্নার থেকে ইস্টবেঙ্গল গোলটা, মোহনবাগান গোলটা কিন্তু তোলে। বাট তারপরে দেখা যায় যে কার্লোস কোয়াদ্রাত সঙ্গে সঙ্গে তিনি তার প্ল্যানটাকে চেঞ্জ করছেন। তিনি সাউলকে অনেক বেশি করে ফরওয়ার্ডে তুলছেন, তিনি অনেক বেশি করে সৌভিককে নিচের দিকে রাখছেন, এবং কোথাও তার যে অ্যাটাকিং অ্যাপ্রোচটা রয়েছে, এবং অবশ্যই দুটো রাইট অ্যান্ড লেফট মিডফিল্ডে এখানে বলতে হয় যে বোরহাকে তিনি যেভাবে চেঞ্জ করেছেন, বোরহা সেন্ট্রালে খেলছিল, অ্যাটাকিং খেলছিল, তাকে রাইটে তুলে দেন তিনি, এবং যে অ্যাটাকিং জোনটা সেখানে সাউলকে ঢোকানো হয়, বাঁদিক থেকে নান্দা শুরু করে, এবং দুজন স্ট্রাইকিং ফোর্সে সিভেরিও অ্যান্ড ক্লিন্টন সিলভা স্টার্ট করে। এই যে একটা সঙ্গে সঙ্গে ফরমেশনের চেঞ্জ, এই যে একটা প্ল্যানের চেঞ্জ, কোথাও ইস্টবেঙ্গলকে কিন্তু জাস্ট 5 মিনিটের মধ্যে ম্যাচে ফিরিয়ে আনে। এই যে মাস্টার স্ট্রোক, এটা নিয়ে কেউ কিন্তু কথা বলছে না। এই যে কামব্যাকটা,
এটাতে হয়তো আমরা ক্লেটন সিলভার একটা দুর্দান্ত গোল দেখেছি, বাট তার আগে যেভাবে 3-4 মিনিট ইস্টবেঙ্গল ক্রমাগত অ্যাটাকটা করে গেছে, ক্রমাগত ডিফেন্সের ওপর মোহনবাগানে প্রেশারটা দিয়ে গেছে, সেটা কিন্তু সবাই ভুলে গেছে। এবং তারপরে গোলটা হয়ে যাওয়ার পর আবারও কিন্তু যে মাঝ মাঠে কোথাও খেলাটা দখল করতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু কার্লোস কোয়াদ্রাত সেখানে ফোকাস করেছেন অনেক বেশি করে। বোরহাকে তখন তিনি মিডলে ঢুকিয়েছেন এবং মাঝ মাঠে যে কোথাও মোহনবাগান খেলাটা তৈরি করতে চাইছিল সেটাকে তিনি ব্লক করেছেন। তো কোথাও এই যে কোচের মাস্টার মাইন্ড, আমার মনে হয় এখানে কিন্তু কার্লোস কোয়াদ্রাতকে ফার অ্যাহেড রেখেছিল কালকের ম্যাচটাতে, রাদার কি ক্লিফোর্ড মিরান্ডা এই মাস্টার মাইন্ডে কোথাও তিনি বিট হয়েছেন। তার হাতে প্লেয়ার ছিল কি ছিল না সেটা অন্য বিষয়ে কালকে ভিডিওতে মেনশন করেছিলাম, যে এই ম্যাচে ভাই তোমার কাছে 7টা প্লেয়ার নেই না তোমার কাছে 4টে প্লেয়ার নেই, ডাজন্ট ম্যাটার, তুমি যেটা নিয়ে নেমেছো তোমাকে সেখানে পারফরমেন্স করতে হবে। কারণ শুধুমাত্র এটা একটা রেজাল্টের ম্যাচ না, এখানে হিস্ট্রি রয়েছে, লিগাসি রয়েছে, গ্লোরি রয়েছে, এখানে প্রাইড রয়েছে, এখানে প্রেস্টিজ ফাইট রয়েছে। এটা শুধুমাত্র কটা প্লেয়ারের খেলা না, এটা দুটো এন্টিটির খেলা, দুটো কোথাও যাত্রাভিমানের খেলা। তো সেখানে কোথাও আমি বলবো যে কার্লোস কোয়াদ্রাত কিন্তু শুধুমাত্র 3টে গোল ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেয়নি, অন্তত পক্ষে বলে 5-7টা গোল কার্লোস কোয়াদ্রাত নিজে ক্লিফোর্ড মিরান্ডাকে দিয়েছেন। নেক্সট যে ব্যাপারটা, যেটা নিয়ে হয়তো সিরিয়াসলি বলছি আবারও অনেকে কথা বলছে না, আমি কোথাও আমার নিজের ভুল শোধরাতে রাজি রয়েছি, সেটা হচ্ছে মোহাম্মদ রাকিবকে সত্যি আন্ডার রেট করেছিলাম, প্রিভিউতে বলেছিলাম যে ওর ডিফেন্সিভ অ্যাপ্রোচ সিরিয়াসলি এতটা ভালো না, বাট অ্যাটাকে যখন রাকিব যায় খুব ভালো। বাট কালকের ম্যাচে দেখা গেল রাকিব যতটা অ্যাটাকে ভালো লাগছে, রাকিব কিন্তু ডিফেন্সেও ভালো। ওর জোন থেকে কখনো হুগো বুমো, কখনো পেত্রাতস, কিন্তু রাকিব ক্রমাগত এই জায়গাতে ব্লক করে গেছে, ক্রমাগত ওদেরকে ফ্রাস্ট্রেটেড করেছে। মানে শুধুমাত্র যে পেত্রাতস বা হুগো বুমো শট নিতে ঠিক করে পারেনি, বক্সের মধ্যে খুব একটা ক্রিয়েটিভিটি দেখাতে পারেনি, এর কিন্তু একটা বিরাট বড় রিজন হচ্ছে মোহাম্মদ রাকিবের ওই ডিফেন্ডিং। আমি জানি না কালকে ওর কী হয়েছিল, বাট সিরিয়াসলি কিন্তু আউট অফ দ্য বক্স খেলেছে। নিশু কুমার প্রতি ম্যাচে ওর খেলা আমরা বুঝতে পারি, ওর মধ্যে একটা কোয়ালিটি আবারও ফিরে এসেছে যেটা অলমোস্ট হারিয়ে যাচ্ছিল। বাট রাকিবের ক্ষেত্রে কালকের ম্যাচটা কিন্তু জেগে ওঠার মতো ম্যাচ হয়েছে, যেখানে সবাই এক্সপেক্ট করছিল যে রাকিবের জোনটা দিয়ে হয়তো মোহনবাগান সবথেকে বেশি অ্যাটাক তুলবে, হয়তো অ্যাটাকও হচ্ছিল, কিন্তু রাকিব যেভাবে সে অ্যাটাকগুলোকে কনজিউম করেছে, যেভাবে কোথাও ডিফেন্সটাকে জারি রেখেছে, আমার মনে হয় রাকিব কিন্তু এই ম্যাচটা বহুদিন মনে রাখার চেষ্টা করবে। সৌভিক, তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, কালকের ভিডিওতেই বলেছিলাম যে হি ইজ পারফর্মিং আউটস্ট্যান্ডিং। ওর ডিফেন্সিভ অ্যাপ্রোচ, ওর স্ন্যাচিং, বক্সের মধ্যে একটা মোমেন্টে মনে করে দেখো যেভাবে ও শুয়ে পড়ে কোনোভাবে বলটাকে পায়ের মধ্যে রাখার চেষ্টা করলো এবং সেখান থেকে একটা অ্যাটাকও জেনারেট হলো। আনলাকিলি সেটা নন্দা ঠিক করে শট নিতে পারেনি, পরে সেটা কর্নার হয়ে যায়। এই মোমেন্টেই বোঝাই যে একটা বাঙালি প্লেয়ার যখন মাঠে থাকে তার কী লেভেলে অ্যাপ্রোচ থাকে, কোন লেভেলে তার ডেডিকেশনটা থাকে। অ্যান্ড ক্লেটন সিলভা ভাই একা হাতে টিমটাকে লিড করছে, গোল করছে, অ্যাসিস্ট করছে, কোথাও সামনে থেকে যে প্রপার লিডারশিপ হয় সেটা একটা এক্সাম্পল সেট করছে। দুটো টিমেই কালকে দুজন বিদেশি প্লেয়ার ক্যাপ্টেন আর্মেড হাতে ছিল, বাট ফার বেটার কিন্তু ক্লেটন সিলভার পারফরমেন্স, টিমকে কোথাও চিয়ার আপ করা, টিমের হয়ে সামনে থেকে লড়া, এই জিনিসটা সামনে এসেছে। অ্যান্ড দ্য লাস্ট থিং, যেটা নিয়ে কালকে কমেন্টে এত কন্ট্রোভার্সি, এত সুন্দর সুন্দর মানে বাক্য বানে জর্জরিত আমি, যে রেফারিং কালকে ভালো হয়েছে আমি বলেছি, আমি এর পরেও বলতে রাজি আছি যে হ্যাঁ কালকের ম্যাচের রেফারিং ভালো হয়েছে। আমরা আইএসএলে যে রেফারিং দেখেছি, আমরা ডুরান্ডে যে রেফারিং দেখেছি, আমরা সুপার কাপে অবধি যে ধরনের ব্লান্ডার রেফারিং দেখেছি, কোথাও ভয় ছিল যে এই ডার্বি ম্যাচটাকে সেই রেফারিরা নষ্ট না করে দেয়। ভেঙ্কটেশের হাতে বাঁচিয়েছিল, ভেঙ্কটেশ যে খুব একটা ভালো ম্যাচ পরিচালনা করেন এরকম রেকর্ড কিন্তু নেই, বাট হ্যাঁ যারা খুব কন্ট্রোভার্সিয়াল তাদেরকে দায়িত্ব দেওয়া হয়নি। বাট যেভাবে তিনি ম্যাচটা 90 মিনিট খেলিয়েছেন, সেইভাবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়নি যে দুটো টিমের মধ্যে ঝামেলা লেগে গেছে, অশান্তি শুরু হয়েছে, কোথাও সেই অশান্তি ফ্যানেদের মধ্যে গিয়ে এফেক্ট ফেলেছে, হয়নি। 4টে ডিসিশন নিয়ে সবচেয়ে বেশি কমেন্ট এসেছে। নাম্বার 1 হচ্ছে নন্দাকে যে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল সেই পেনাল্টি, ইয়েস দ্যাট ওয়াজ আ 50-50 কল, আমি রিপ্লাই করেছি তাদের ম্যাক্সিমামকে। বাট ওই জায়গাতে রেফারি কোথাও অ্যাডভান্টেজ দিয়েছিলেন ইস্টবেঙ্গল প্লেয়ারদের, যেহেতু বল ইস্টবেঙ্গল প্লেয়ারদের পায়ে ছিল, এবং সেই জায়গাতে মোহনবাগান যদি ওখানে পেনাল্টি কনসিড করতো তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট অন্যরকম হতো। এবং 50-50 কলে আমার মনে হয় অলওয়েজ ফরওয়ার্ডদের একটা অ্যাডভান্টেজ থাকা দরকার, এবং ওখানে রেফারি পেনাল্টি স্পটের দিকে পয়েন্ট আউট করলে এখানে কারোর কিছু বলার থাকতো না। দ্যাট ওয়াজ আ 50-50 কল, এবং অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের চ্যালেঞ্জ পেনাল্টির দিকেই কিন্তু রেফারিরা এগিয়ে যান। সেকেন্ড থিং হচ্ছে যে পেনাল্টিটা মোহনবাগান পেয়েছিল, যে পেনাল্টিটা ইস্টবেঙ্গল বক্সে হিজাজি মেহেরের হাতে বল লেগেছিল, এটাকে অনেকে বলছে আউট অফ দ্য ল, এই ধরনের জিনিস নাকি হয় না। দ্যাট ওয়াজ আ ক্লিয়ার পেনাল্টি, সিরিয়াসলি বলছি। এরপরেও তোমরা আমাকে অ্যাটাক করতে পারো, আমার কোনো অসুবিধা নেই, বাট হিজাজি মেহের যেই মুহূর্তে পড়ে গেছিলো, হাতে বল লেগেছিলো, বলটা ডাইরেকশন চেঞ্জ হয়ে যায়,
সেই মুহূর্তেই কিন্তু হিজাজি মেহের নিজেকে জাস্ট হাত তুলে নিয়েছিল এবং মেনে নিয়েছিল দ্যাট ওয়াজ এ পেনাল্টি। কোনো রকম আর্গুমেন্টে রেফারির সাথে যায়নি, কোনো কথা বলেনি, ওকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে তার জন্যও কিছু বলেনি, বিকজ হি অ্যাকসেপ্টেড দ্যাট, কারণ ওটা ওর মিস্টেক ছিল। কারণ বক্সের মধ্যে তুমি পড়ে যাচ্ছ, হাত লাগছে, বল তোমার হাতে লাগছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, দ্যাট ইজ আ পেনাল্টি, কোনো কথা নেই সেখানে। বরং সেখানে আর্গু করতে দেখা গেল কাকে না, সিভেরিও টোরোকে, এবং সিভেরিও একটা আননেসেসারিলি রেড কার্ড ইয়েলো কার্ড ওখানে কনজিউম করলো, যেটার কোনো দরকার ছিল না। ইভেন ওখানে ক্যাপ্টেনকে বা অন্যান্য প্লেয়ারকেও সেভাবে কথা বলতে দেখা যায়। নাম্বার 3 হচ্ছে রাজ বাসফরের যে সেকেন্ড ইয়েলো, দ্যাট ওয়াজ এ জেনুইন ইয়েলো। এটা কেন রেড কার্ড হয়নি, এটা নিয়ে কেন কিছু আমি বললাম না কালকের ভিডিওতে। আমার যেটা পার্সোনালি মনে হয়, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এখানে আই মে বি রং, বাট আমার কোথাও মনে হয়েছে যে এখানে ভেঙ্কটেশ তিনি হয়তো যে অ্যাটমসফিয়ার রয়েছে, যে কন্ট্রোলটা রয়েছে, সেটাকে তিনি লুজ হতে দেননি। এবং যেহেতু ওটা ওর সেকেন্ড ব্যাড ফাউল ছিল, জাস্ট ওকে লাস্ট ওয়ার্নিং দিয়ে রাখা হয়েছিল যে এখনও ম্যাচের অনেকটা সময় বাকি রয়েছে, অলমোস্ট 40 মিনিটসের মতো বাকি ছিল, একদম সেকেন্ড হাফের আর্লি হয়েছিল, তো 40 মিনিটস ওর জন্য লাস্ট ওয়ার্নিং হয়ে ওটা থাকবে। আর একটা ছোটো ভুল ওকে কিন্তু সেকেন্ড ইয়েলো দেখিয়ে বার করে দেওয়া হবে। জাস্ট এই বিষয়টা হয়তো রেফারি মাথায় কাজ করেছিল, এবং সঙ্গে সঙ্গে এই যে ডিসিশনটা রেফারি ছিল যে ওকে লাস্ট ওয়ার্নিং, এটা ক্লিফোর্ড মিরান্ডা ফিল করেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু তুলে নেওয়া হয়। বাট যে জিনিসটা আমার কালকে বলা উচিত ছিল, আই এম সরি ফর দ্যাট, সিরিয়াসলি আমি সরি, আমি ক্ষমা চাইছি, যে গ্লেন মার্টিন্সের যে ইনসিডেন্টটা ছিল, দ্যাট ওয়াজ আ সিওর সেকেন্ড ইয়েলো, দ্যাট ওয়াজ আ সিওর রেড কার্ড। বাট তার থেকেও বেশি আমাকে সারপ্রাইজ করেছে যে একটা প্লেয়ার অলরেডি অভিযুক্ত কোথাও ফাউলের জন্য, অপোনেন্ট প্লেয়ার মাটিতে পড়ে রয়েছে, সেই মুহূর্তে কিভাবে রেফারি চেঞ্জের পারমিশন দিতে পারেন, কিভাবে সাবস্টিটিউটের পারমিশন তিনি দিতে পারেন, এটা আমাকে সবচেয়ে বেশি সারপ্রাইজ করেছে। ক্লিফোর্ড মিরান্ডা তিনি তার মতো করে ডিসিশন নিয়েছেন, সেখানে তার কিছু বলার নেই, তিনি দেখেছেন এই মুহূর্তে বল ডেড রয়েছে, তিনি চেঞ্জ করেছেন। বাট রেফারি দেখছে এই প্লেয়ারটা ফাউল করেছে, অ্যান্ড দ্যাট ওয়াজ হিজ থার্ড ফাউল, যেটা ক্লিয়ার সেকেন্ড ইয়েলো হয়। ইভেন ওই কিছু মুমেন্টে হয়তো ডিরেক্ট রেডও হয়ে যেতে পারে, যেভাবে ওই চ্যালেঞ্জে গেছিলো। 3টে ফাউল করেছে কালকে গ্লেন মার্টিন্স, যার জন্য একটা ইয়েলো তাও দেখেছে। 3টে ফাউলই ছিল মানে অফ দ্য বল অ্যান্ড লেট চ্যালেঞ্জ। কেন এই ধরনের লেট চ্যালেঞ্জে সেকেন্ড ইয়েলো হবে না, দ্যাট ওয়াজ আ কোশ্চেনেবল থিং। আমার কাছে এটা সিরিয়াসলি খুব সারপ্রাইজিং লেগেছে যে কীভাবে রেফারি ওখানে চেঞ্জটা অ্যালাউ করতে পারেন, কীভাবে প্লেয়ারটা মাঠের বাইরে বেরিয়ে যেতে পারে এবং তিনি খেলাটাকে আবারও রিজিউম করতে পারেন। ওখানে ওকে স্টপ করা দরকার ছিল, সেকেন্ড ইয়েলো দেখিয়ে, রেড কার্ড দেখিয়ে বার করা উচিত ছিল। তো কোথাও এই ডিসিশনটা আমার কাছে সব থেকে বাজে ডিসিশন লেগেছে। বাট বাকি যেভাবেই ভাবো না কেন, সিরিয়াসলি বলছি, রেফারি কিন্তু কালকে অনেক চেষ্টা করেছে ম্যাচটাকে কন্ট্রোলে রাখার, ম্যাচের যে অ্যাটমসফিয়ার রয়েছে, যে এনভায়রনমেন্ট রয়েছে, সেটাকে নষ্ট না হতে দেওয়ার। এই ধরনের রেফারিং 2-4টে অবশ্যই হিউম্যান এরারে ভুল হয়ে যায়, যেখানে হয়তো রেজাল্টেরও ফারাক হয়ে যায়। ইস্ট বেঙ্গল তারা ডিজার্ভিং উইনার, তারা ডিজার্ভিং গ্রুপ টপার, এবং যেভাবে ম্যাচটাকে ডমিনেট করেছে, যেভাবে কোথাও মাস্টার মাইন্ড অফ কার্লোস কুয়াদ্রাতো আমরা দেখেছি, যেভাবে কোথাও ক্লেটন সিলভা একার হাতে টিমটাকে লিড করেছে গোটা 90 মিনিট জুড়ে, সিরিয়াসলি বলছি ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গল ফ্যানরা আপাতত স্বপ্ন দেখতে পারে, এবং কোথাও আগামী দিনে অনেক ভালো কিছু হতে পারে। এরপর আরও কিছু চেঞ্জেস আসবে, আরও 2-4টে নতুন প্লেয়ার ঢুকবে, সেটার ফলে কিন্তু সেকেন্ড লেগ অফ আইএসএলে ইস্টবেঙ্গল আরও ডিফারেন্ট ওয়েতে আমাদের সামনে ধরা দেবে। এবং এটি মাথায় রাখা দরকার যে ফেব্রুয়ারি মাসে যখন রিজিউম হবে আইএসএল, সেটা কিন্তু হবে ডার্বি দিয়ে। দেখা যাক, সেই ডার্বি কিন্তু আরও উত্তেজক হবে, কারণ মোহনবাগান যে সমস্ত প্লেয়ারকে মিসিং বলে বলছিল তাদেরকে পেয়ে যাবে। ইস্টবেঙ্গলও 2-4টে প্লেয়ার যাদের মিসিং ছিল চোট এবং ন্যাশনাল টিমে থাকার কারণে, তারাও টিমে ঢুকে যাবে। তো ডার্বি কিন্তু আরও উত্তেজক হবে, এবং ইয়াগো ফালকিউ সিলভা সেও কিন্তু ইস্টবেঙ্গলে জয়েন করে যাবে। তো দেখা যাক কী হয়। এই ভিডিওটা এই অবধি, বা তোমাদের যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।